বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য তৃতীয় মাত্রার স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় সে জন্য। ধন্যবাদ। মিস্টার মিনিস্টার, আপনার কাছ থেকে আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং অভিনন্দন। একটা অভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তারপর একটা নির্বাচন, অভ্যুত্থান একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে, নির্বাচন আরেকটা। কারণ বাংলাদেশের দীর্ঘদিন পর, বহু বছর পর একটা ভোট হয়েছে এবং সেই ভোটের মধ্য দিয়ে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার। আমি একটু বুঝতে চাই যে সরকারের, যদি আপনি সরকারের অংশ, সরকারের যে পারফরমেন্স এই প্রায় 2 মাসে এবং সংসদের যে পারফরমেন্স, এখানে কি আপনি মনে করেন কি না, অনেকেই মনে করতে শুরু করেছেন যে জন আকাঙ্ক্ষা আসলে হোঁচট খেতে শুরু করেছে, অনেকেই হতাশা ব্যক্ত করছেন, বিরোধীরা তো বিরোধিতা করছেনই, কিন্তু সরকার সমর্থকদের মধ্যে অনেকের মধ্যে খানিকটা হতাশা লক্ষ্য করা যাচ্ছে। আপনি একদিক করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনার বক্তব্য শুনতে চাই আমি। এখন দুটো বিষয়, যে হতাশার কথা সরকার সমর্থকদের বা সাধারণভাবে জনমত, সরকারি দল কিংবা তার অ্যালায়েন্সের মধ্যে যদি বলেন, সেটা হচ্ছে একটা নেতাকর্মী অনেকের প্রত্যাশা থাকে যে অমুক লোক ক্যাবিনেটে থাকবে, অমুক এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে। এগুলো যার যার প্রত্যাশা অনুযায়ী না দেখলে হয়তো আড্ডা গল্পে বিভিন্ন বিষয়ে এক্সপ্রেস করতে পারে, সেটা একটা বাস্তবতা আছে। কিন্তু ওভারঅল গভর্নমেন্টের পারফরমেন্সের ক্ষেত্রে আমি তো একেবারেই সরাসরি বিএনপির লোক না, বাট বিএনপি অ্যালায়েন্সের সাথে আছি। সেই দিক থেকে আমার একটা দৃষ্টিকোণ থেকে দেখব যে এই বাংলাদেশের কিংবা বাংলাদেশের বিগত সরকারগুলোর তুলনায় এই গভর্নমেন্ট 2 মাস হয় নাই, এখনও 1.5-2 মাস আমরা বলতে পারি, সেই তুলনায় আমি মনে করি যে অনেক ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে সরকারের কমিটমেন্ট অনুযায়ী যে ইশতেহারে যেগুলো ছিল, সেগুলো যে সরকার করতে চায় এবং সেটার বাস্তবায়নে এরকমের অল্প সময়ের মধ্যে এতগুলো প্রজেক্টে হাত দেওয়া, এবং যেটা একেবারেই প্রো পিপল, যেমন ফ্যামিলি কার্ডের কথা কিংবা এই যে পহেলা বৈশাখে কৃষক কার্ড, এগুলো যেটা সরকারের রাজনৈতিক ইশতেহার ছিল, সেগুলো বাস্তবায়ন, খাল খনন কর্মসূচি উদ্বোধন, কিংবা ইমাম, মসজিদ, পুরোহিতদের, ধর্মীয় নেতাদের, ধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠানের যারা কাজ করেন তাদের একটা বেতনের আওতায় আনা, এবং বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রীর সত্যিকার অর্থে যে আমরা তার সাথে তো খুব আগে মেশার সুযোগ হয়নি, দেখার সুযোগ হয়নি, আপনাদের হতে পারে, আপনারা অনেক সিনিয়র, তার সম্পর্কে অনেক নেগেটিভ পারসেপশন, অনেক নেগেটিভ কথা রাজনৈতিক মহল, সিভিল সোসাইটি, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেক শুনেছি। বাট আমরা এখন তার টিমে কাজ করতে এসে যেটা দেখেছি যে এগুলো, এবং তার সাথে যখন আন্দোলন সংগ্রাম থেকেও কথা বলার মেশার সুযোগ হয়েছে, একেবারেই কতগুলো বিভ্রান্তিকর এবং ইন্টেনশনালি তাকে পলিটিক্যালি ড্যামেজ করার জন্য এই সমস্ত ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছিল। আজকে বাংলাদেশের মতো দেশে একজন প্রধানমন্ত্রী দেখছেন আপনারা যে বিভিন্ন অফিসে টাইমলি অফিসার কর্মকর্তারা আসতেছেন কিনা, নিজে মাঝে মাঝে যাচ্ছেন, এমনকি তার ক্যাবিনেটের ইন্টারনালি নির্দেশনায় দিয়েছেন সবাই যেন টাইমলি অফিস করে, এবং এটা বাইরে বলার মতো না, কিন্তু পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে গভর্নমেন্টের সম্পর্কে মানুষের অনেক প্রত্যাশা। আবার একটা বাস্তবতা আছে যে আমরা 17 বছর সরকারের বাইরে ছিল, অনেক নেতা কর্মী বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, বাট তারপরেও দেশের মানুষ যেটা একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট দেখতে চায়, একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট দেখতে চায়, সেই জায়গা থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে, দুর্নীতি, স্বজনপ্রীতির এগুলোর অভিযোগ পেলে আমরা তাদেরকে কিন্তু বরদাস্ত করবো না, এরকম একটা কঠোর ডিসিশন, নির্দেশনা, তার অভিব্যক্তি আমরা দেখেছি। এবং তার যে চলাফেরাও যেটা দেখি যে রাষ্ট্রীয় প্রোটোকলের জায়গা থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশেও ইতিপূর্বে যে ধরনের প্রোটোকল এনজয় করেছেন, সেখানে মানুষের একটা কষ্টের বা ভোগান্তির একটা জায়গা থাকে, উনি দেখলাম সেটা ওইভাবে ফলো করতেছেন না, কারণ এটা এই রিয়ালিটিটা হয়তো উপলব্ধি করে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব এবং তার সরকারের কর্মকাণ্ড, যেমন আমার মিনিস্ট্রি রিলেটেড, আমি 2টো কমিটিতে বেশ কয়েকটা মিটিং অংশগ্রহণ করেছি, যেটা সরকারের একটা প্রায়োরিটি, শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে। শিক্ষার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তিনি যেটা দেখছি শুরুর দিক থেকেই বিভিন্ন মিটিং করে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছেন, একটা কমিটি করে দিয়েছেন, এবং তার সরকারের আর যে একটা কমিটমেন্ট ছিল কর্মসংস্থান।
আমি যেহেতু বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমাদেরকে নিয়ে একটা কমিটি করেছেন, সেখানে আমরা শ্রম মন্ত্রণালয়, প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তঃ মন্ত্রণালয় অনেকগুলো মিটিং করে আমরা একটা রোডম্যাপ করে আমাদের আসলে সরকারের যে 1 কোটি কর্মসংস্থান সেটা পূরণ করার জন্য কোন কোন জায়গায় কাজ করা দরকার, কোন কোন জায়গায় হাত দেওয়া দরকার, সেটা নিয়ে আমরা কাজ করতেছি এবং উনি একটা ভালোভাবেই আমাদেরকে নার্সিং করতেছেন। প্লাস হচ্ছে এই সময়ের ক্রাইসিসের দিকে যদি আমরা দেখি যে আপনার এই যে এত বড় একটা বলা চলে অবশ্যই একটা বিশাল মানে যুদ্ধই, যার প্রভাব সারা বিশ্বব্যাপী, এটা শুধু ইরান এবং ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র এর মধ্যে সীমাবদ্ধ নয়, সমস্ত অনেক দেশেই বিশেষ করে জ্বালানি থেকে দ্রব্যমূল্যের দাম আপনার 20-25 থেকে 30% পর্যন্ত অনেক উন্নত দেশে বেড়েছে। সেখানে বাংলাদেশে এখন পর্যন্ত দাম বাড়ায় নাই, জ্বালানি তেলের দামও বাড়ায় নাই। এবং এখানে মন্ত্রিসভার মিটিংয়েও আমি শুনেছি অনেকেই প্রস্তাব দিয়েছিলেন পরিষ্কারভাবে যে জ্বালানির দাম বৃদ্ধি করা, বিকজ এটা পিপল এক্সপেক্ট করে না, শুধু ধারণা করে নিছে যে এটা হবে, কিন্তু এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ে না। কারণ ওরা চিন্তা করতেছে যে এই সময় মানুষের একটা সহনীয় ক্ষমতা কতটুকু। সো সেই জায়গা থেকে আমি তো দেখতেছি খুব স্মুথলি, খুব ভালোভাবে, একেবারেই প্রো পিপল চিন্তাভাবনার জায়গা থেকে গভর্নমেন্ট রান করতেছে। সেখানে আমি অসন্তুষ্টির কোনো জায়গা দেখি না। এবং পার্লামেন্টের ইতিহাসেও বোধহয় বাংলাদেশে এইরকম পার্লামেন্ট আর হয় নাই যেখানে ডিবেট আছে, একজনের যুক্তির বিষয়ে আরেকজনের কঠোর সমালোচনা আছে পার্লামেন্টেও, কিন্তু তারপরে আবার যখন আপনার পার্লামেন্ট শেষ হয় ওই সদস্যরা লবির বাইরে এসে হ্যান্ডশেক করে কুশল বিনিময়ে কথা বলা, সকালবেলা ঢোকার সময়। সো কিছু রাজনৈতিক বা কিছু ইস্যুতে যেগুলো আমাদের একটা সমঝোতা হয়েছিল সেগুলো নিয়ে একটু কথা আছে, বিতর্ক আছে, বাট ওভারঅল আমি মনে করি পার্লামেন্ট ইজ গোয়িং ভেরি ওয়েল এবং গভর্নমেন্টও খুব ভালোভাবে রান করছে। ব্যারিস্টার নাজিবুর রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই সরকারের পারফরমেন্স, তারপর আমরা একটু সংসদের জায়গায় আসবো। কিন্তু মূল কথা সংসদ বলি আর সরকার বলি, জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, এবং আমরা যেটা একটু শুরুতে লক্ষ্য করেছি বা কখনো কখনো সেটা মনে হয় এখনও শেষ হয়ে যায়নি, যে এক ধরনের সরকারি দল বিরোধী দল যে যার জায়গা থেকে রাজনীতিটা করবে, কিন্তু এক ধরনের পারস্পরিক সহযোগিতার প্রবণতা আমরা মাঝে মাঝে দেখতে পাই। তো আপনি কি মনে করেন কিনা সেই জায়গাটাও আসলে অক্ষুণ্ণ আছে বা থাকবার মতো একটা জায়গা আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার কথা বলেছেন, এটা দিয়ে শুরু করি। আসলে দেখেন, আজকে যারা ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন, তারা সকলেই কিন্তু গত 16 বছর নির্যাতিত। স্বয়ং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আমাদের নূর ভাই যেভাবে নির্যাতিত হয়েছেন, আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এই যে বিপ্লবটা হলো, এই বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা হলো দীর্ঘদিন, মানুষের কিন্তু একটা প্রত্যাশা ছিল যে এই যে জুলাইয়ের যেই চেতনা, জুলাইয়ের যেই সনদটা হলো, এরপরে এটাকে গণভোট নিয়ে মানুষের 70% মানুষ এটার পক্ষে বললেন। মানুষের আশা ছিল কিন্তু এটাকে বাস্তবায়ন করা হবে। প্রথম দিনই আমরা কি দেখলাম? জুলাই সনদ বাস্তবায়ন আদেশের, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেই রোডম্যাপটা তৈরি করা হয়েছিল, প্রথমে একটা ছন্দপতন। সরকারি দল ওনারা বললেন যে ওনারা সংস্কার পরিষদের শপথ নেবেন না। এরপরে কিন্তু একটার পর একটা দেখছি আমরা যে যেভাবে জুলাইয়ের চেতনাগুলোকে, ইভেন ওনাদের নির্বাচনী ইশতেহারগুলোকে ওনারা আন্ডারমাইন করছেন। সংস্কার না সংশোধন হবে, এটা নিয়ে একটা বিতর্ক উঠেছে। অথচ দেখেন, ওনাদের নির্বাচনী ইশতেহারের প্রথম দফায় ওনারা বলেছিলেন সংবিধান সংস্কারের বিষয়ে একটি কমিটি করা হবে, অগ্রাধিকার দেয়া হবে। এই জায়গাগুলোতে কিন্তু মানুষের হতাশা আছে। এবং সব শেষে যেটা দেখলাম আমরা, এই পার্লামেন্টের অধিবেশনগুলোতে 133টি যে অধ্যাদেশ গত ইন্টারিম গভর্নমেন্ট যেগুলো জারি করেছিল, এটার পিছনে কিন্তু একটা হিস্ট্রি আছে। আমাদের এরকম কিন্তু আনপ্রেসিডেন্টেড একটা ট্রানজিশন অফ পাওয়ার হয়েছিল। আগের গভর্নমেন্টের সকলে পালিয়ে যাওয়ার পরে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই কিন্তু সংবিধানকে লঙ্ঘন করে অ্যাপারেন্টলি আপনার গত সরকার দায়িত্ব গ্রহণ করে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির কাছ থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। সেই রেফারেন্স নিয়ে অনেক কথা আছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু বিষয় যেটা ছিল, মানে ট্রানজিশনের যেই শর্ত দেয়া হয়েছে, যে প্রসিডিওরের কথা সংবিধানে বলা হয়েছে 72 অনুচ্ছেদে, যে এখানে আপনার এই প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি লাগে, লিখিত পরামর্শ লাগে, সেগুলো কিন্তু নেওয়া হয়নি।
এটা আপনার কিভাবে করা হয়েছে, যে সংবিধান বিশেষজ্ঞরা যেটা বলছেন, স্বয়ং আইনমন্ত্রী ত্রয়োদশ সংশোধনী মামলাটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, সেই ক্ষেত্রে ওনারা যেটা আর্গিউ করেছেন এবং কোর্ট যেটা বলেছে যে আমাদের সংবিধানটা আসলে একটা সোশ্যাল কন্ট্রাক্ট। এক্ষেত্রে মানুষের কাছেই, জনগণের কাছেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা রয়েছে, তারা যেটা অভিপ্রায় ব্যক্ত করবেন সেটাই সংবিধান। এটা সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপেই এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। জনগণকে আপনার দেশের সর্বোচ্চ আদালত বলেছে, তৎকালীন অ্যাটর্নি জেনারেল আজকের আইনমন্ত্রী সেখানে আর্গিউ করেছেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যেটা রয়েছে তার আলোকে জনগণের হাতে কিন্তু সাংবিধানিক যে পাওয়ারটা রয়েছে, এটার আলোকে তারা যখন কোনো অভিপ্রায় ব্যক্ত করে সেটাই সংবিধান। তার আলোকে জনগণ ত্রয়োদশ সংশোধনীতে যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে ইনকর্পোরেট করা হয়েছে সেটার ব্যাপারে তারা ইচ্ছা প্রকাশ করেছিল বলেই সংবিধানে এটা অন্তর্ভুক্ত হয়েছে। এই পাওয়ারটা জনগণের হাতে থাকে। যখন একটা গণ অভ্যুত্থান হয় কিংবা একটা বিপ্লব হয়, তখন কিন্তু মানুষ এই অভিপ্রায়টাই ব্যক্ত করে যে একটা জিনিসকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হয়েছে, সরকার যেন সেটা বাস্তবায়ন করে। সেই অভ্যুত্থানের পরপরই বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, জনগণ কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টকে, ইন্টারিম গভর্নমেন্টকে সেই ম্যান্ডেটটা দিয়েছিল 3টা বিষয়, সবাই জানি আমরা, একটা সংস্কার, একটা বিচার আর একটা নির্বাচন। সংস্কারের অংশ হিসাবে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, মানবাধিকার কমিশন, গুম কমিশন, গণভোট অধ্যাদেশ, তারপরে আপনার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে সচিবালয় অধ্যাদেশ, বিচারপতিদের নিয়োগের যেই আইনটা করা হয়েছে, এইগুলাকে আমরা দেখছি একটার পর একটা। আমরা যেটা সরকারি দলের কাছ থেকে সংসদে শুনতে পেয়েছি যে তারা বারবার বলছেন যে তারা এগুলো করবেন, সময় নিয়ে করবেন, আপনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে করবেন। আমি যে জিনিসটা বুঝতে চাই যে একটা হচ্ছে জুলাই সনদ, অধ্যাদেশের প্রসঙ্গটা জুলাই সনদ, যখন আপনারা সকল দল যার যার মতো করে নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করলেন দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের, তারপর একটা অধ্যাদেশ জারি করা হলো, সেটা প্রথমে একটা আদেশ জারি হলো, তারপরে অধ্যাদেশ, এবং যেটাকে বিএনপি নেতৃবৃন্দ তখন বললেন যে এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমি অধ্যাদেশ বা আদেশের মধ্যে না যাই, আমি বরং জুলাই চার্টার যেটা আপনারা স্বাক্ষর করেছিলেন, এই জুলাই চার্টারে বিএনপি যেসব জায়গায় একমত হয়েছে বা তাদের যে 31 দফা এবং তারপরে তাদের যে ম্যানিফেস্টো, তারা যদি এই কাজগুলো বাস্তবায়ন করে, বা সেখানে আপনাদের কোনো সংশয় আছে কিনা, যে বা করবার জন্য আপনি মনে করেন যে কখন আপনি কতদিন সময় দিলে বিশ্বাস করতে পারবেন যে তারা আসলে করবে কি করবে না? 2 মাস সময় কি কম সময় হয়ে যায় কিনা এই সিদ্ধান্তে উপনীত হবার জন্য? অঙ্গীকার থেকে একদম সরে গেছে। বিশ্বাস, আস্থার কথা বললেন তো, এখন যদি আমরা দেখি যে এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেটা প্রথম থেকেই তারা ভঙ্গ করছে, জনগণ যদি এটা দেখে তাহলে তো একটা সমস্যা। আপনি দেখেন এই জুলাইয়ের সনদের কথা আমি আসছি, গণভোটের যেটা জনগণ রায় দিয়েছে সেটার কথা আসছি, তার আগে দেখেন বিশ্বাস ভঙ্গের জায়গাগুলো কোথায় হয়েছে। গণভোট সম্পর্কে মিস্টার সালাউদ্দিন আহমেদ বলছেন যে এটা ঘটনাক্রমে সিদ্ধ হয়েছে। ঘটনাক্রমে, আচ্ছা আমি অ্যাড্রেস করছি। দেখেন যে বিশ্বাসের জায়গাটাকে যদি আপনি অ্যাড্রেস করতে হয়, তো আপনাকে তো বিশ্বাস ভঙ্গ করলে চলবে না। আপনি আপনার যে নির্বাচনী ইশতেহার, সেখানে আপনি বললেন যে আদালতসমূহের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হইবে, স্বাধীন একটা বিচার সচিবালয় স্থাপন করা হবে। এটা কিন্তু হয়ে গেছে, আপনি তারপর এটাকে বিলুপ্ত করে দিন। আরেক জায়গায় আপনি বলেছেন যে শুধুমাত্র মৃত্যু, আর যদি কেউ কনভিক্টেড হয়, এটা ছাড়া আপনারা করবেন, স্থানীয় সরকার যেই মেয়র তারপরে আপনার চেয়ারম্যানরা আছে, এটাকে অপসারণ করা হবে না, তাদেরকে নির্বাচিত প্রতিনিধি সব জায়গায় আপনারা এটা নিশ্চিত করবেন। এটা আপনাদের সরকারি দলের যেই 31 দফার কথা বলা হয়েছে, তারপরে সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার, সেখানেও বলা হয়েছে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করা, স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করা হবে। এক্ষেত্রে সরকার কি করলো, এটা খুব দুঃখজনক বিষয় যে আমাদের বিপ্লব পরবর্তী সময়ে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছিল লোকাল গভর্নমেন্টে। সেখানে স্থানীয় যারা চেয়ারম্যান ছিলেন, নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, তারা পালিয়ে গেছেন। সেক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে যে এখানে প্রশাসক নিয়োগ করা যাবে। এটা কিন্তু সংবিধানের 59 যে এই অনুচ্ছেদটা আছে এটার পরিপন্থী। সেখানে বলা হয়েছে প্রতিটা স্তরে আপনার স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি থাকবে। আপনি ইশতেহারেও বললেন যে আপনি নির্বাচিত প্রতিনিধির নিশ্চিত করবেন। আপনি কি করলেন, সেই অধ্যাদেশটাকে আবার আইনে পরিণত করলেন, যে অধ্যাদেশ সরাসরি
আপনার সংবিধান পরিপন্থী। এবং শুধু তাই না, আপনি এই অধ্যাদেশের আন্ডারে দেখেন অনির্বাচিত প্রতিনিধি, দলীয় প্রতিনিধিদেরকে বিভিন্ন জায়গায় বসালেন। আমি তো সংসদে বলেছি, এটা তো হলো সান্ত্বনা পুরস্কার দিয়েছেন যারা নির্বাচনে পরাজিত হয়েছে, তাদেরকে ঢাকা সিটির মেয়র বানিয়েছেন, প্রশাসক বানিয়েছেন, বিভিন্ন জেলার প্রশাসক বানিয়েছেন। এটা তো আপনার নির্বাচনী ইশতেহার যখন আপনি ভঙ্গ করবেন, জনগণের আস্থার জায়গাটা তো নড়ে যায়। তখন জুলাইয়ের সনদের ব্যাপার বলেন, তারপরে অন্যান্য যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আছে এগুলোর ব্যাপারে আপনি বলছেন করব, এটার ব্যাপারে তো মানুষের একটা অবিশ্বাস তৈরি হয়, তাই না? আর বিষয়টা তো এইবারই প্রথম না, বিএনপি তো আসলে গত 16 বছর আমরা দেখেছি, আপনিও দেখেছেন, সবাই দেখেছেন, নূর ভাইও দেখেছেন, সব সময় বলে করব, ঈদের পরে আন্দোলন করব, কিন্তু সেই আন্দোলনের দেখা কিন্তু মেলে নাই। এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, জনগণ গণভোট দিয়েছে, গণভোটের রায়ের এই বাস্তবায়নটা দেখতে চায়, সেখানে গণভোটকে অস্বীকার করছেন একদিকে, আবার বলছেন জুলাইয়ের সনদ আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এখানে তো মানুষের মধ্যে একটা অনাস্থার সৃষ্টি হয়েছে। মিস্টার নূর, আমরা যদিও বিএনপি নিয়ে কথা বলছি, আপনি আলাদা একটা দল করেন, কিন্তু একই সঙ্গে আপনারা জোটভুক্ত, আপনি সরকার এবং সরকারে যেহেতু আছেন দায় সমভাবেই নিতে হবে, এবং আপনারাও এই রাষ্ট্র কাঠামো রূপান্তর, সংস্কার এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলেছেন। সো আপনি মনে করেন কি না যে আসলেই আপনারা সেই অঙ্গীকার থেকে সরে গেছেন, বা কোনো যুক্তি আছে কিনা আদৌ, যেটা ডক্টর নাজিবুর রহমান বলছেন যে প্রথমেই ধাক্কা, এবং অতীত অভিজ্ঞতা বলে যে আপনারা করবেন কিন্তু আসলে শেষ পর্যন্ত করেন না, বলবেন কিন্তু আসলে শেষ পর্যন্ত বলেন না? প্রথম হচ্ছে যে আমি তো রাজনীতিতে খুব অল্প সময়, আমার চেয়ে কয়েক গুণ সময় বিএনপি এবং জামাতের একটা গভীর বন্ধুত্ব ছিল, অভিজ্ঞতা আছে। সুতরাং আমার মনে হয় যে নিশ্চয়ই বিএনপির সাথে তাদের চিন্তা চেতনা একটা ভালো মিল আছে, নাহলে তো এই দীর্ঘদিনের বন্ধুত্ব বিএনপি জামাতের গাঁটছড়া এটা তো হতো না। এখন দেশের এই 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই জামাত একটা সুশৃঙ্খল একটা বড় সংগঠন, তারা যদি ক্ষমতার পাঠ হতো আসলে, তাহলে তো বিরোধী দল হইতো না। একটা শক্তিশালী বিরোধী দল যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য খুবই প্রয়োজন। সেই জায়গা থেকে জামাত বিরোধী দলের জায়গা আছে, এটা মনে করি বিএনপির জন্য স্বস্তি, জামাতের জন্য স্বস্তি যে অন্তত আওয়ামী লীগের মতো একটা গভর্নমেন্ট তারা এগেনস্টে পায় নাই। আবার বিএনপির বা আমাদের জন্য একটা শক্তি যে লাইক মাইন্ডেড, যারা আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, রাষ্ট্র সংস্কার পরিবর্তন, কিংবা আপনি যেমন বলবেন না, বলবেন যে সরকারকে ঠিকঠাক রাখার জন্য একটা শক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া, শক্ত বিরোধী দল পাওয়া গেছে, সেটা তো ভালো ভূমিকা পালন করতেছে। এই জন্য আমি গৃহপালিত বিরোধী দল নাকি না শক্ত জামাত, এখানে জামাতের যে রাজনৈতিক প্যাটার্ন, তাতে তারা বিরোধী, আমরা তো গৃহপালিত বিরোধী দল দেখতে দেখতে দল না, শক্তিশালী বিরোধী দল, যেই কারণেই তাদের সংসদে ইতিমধ্যেই বোধহয় অন্যান্য সংসদের চেয়েও এত অল্প সময় ওয়াকআউটের ঘটনা বেশি ঘটেছে। তো সংস্কারের কথা যেটা বলছে, এটা আমরাও ব্যক্তিগতভাবে বিএনপি সহ, এবং আমি তো নিজে ঐক্যমত্য কমিশনের আলোচনায় ছিলাম, এবং আজকেও প্রধানমন্ত্রীর যেটা আমরা আপনার সেনা দরবার হলে যে বক্তব্য আপনার পত্রপত্রিকা গণমাধ্যমে এসেছে ইতিমধ্যেই, সেখানে পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বলছেন যে জুলাইয়ের প্রতিটি অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। প্রধানমন্ত্রী বলেছেন, সালাউদ্দিন ভাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, এই বক্তব্য রেকর্ড আছে। এখন যেটা আমি মনে করি যে যেই কয়েকটি অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে একটু দ্বিমত হচ্ছে, সেখানে কিন্তু ভাই বলেছে সংসদে যেহেতু সবগুলো কমিটি হয় নাই, একটা বিশেষ কমিটি আছে, যেই কমিটি মূলত এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আলাপ আলোচনা করেই কিন্তু সংসদে তোলা হচ্ছে এবং বাস্তবায়নের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেখানে হয়তো দু একটি জায়গায় বিশেষ করে বিরোধী দলের আপত্তির জায়গা আছে। স্বাভাবিকভাবে যারা 2/3 একটা মেজরিটি নিয়ে আসে গভর্নমেন্ট পার্টি, তাদের তো কিছু জায়গায় নিজের মতো করার সুযোগ আছে। এবং এই জুলাই সনদে কিন্তু ধরেন আমি ব্যক্তিগতভাবে আমার বক্তব্য আছে বিভিন্ন প্রসঙ্গে, আমার দলের আমার একটা অভিমত ছিল। আমার একটা প্রশ্ন যে এই যে আপনারা করবেন বলছেন, মেজর যেগুলো রাষ্ট্র কাঠামো সংস্কার যেগুলো আপনারা আগে বলছিলেন, বা আমরা তো আসলে ওই সংস্কারটা খুব জরুরি, কারণ যে স্ট্রাকচারের মধ্য দিয়ে আমরা অভ্যস্ত বা দেখেছি সেটা আসলে গণতন্ত্রকে বারবার বিপদের মধ্যে ঠেকে। সেটা কতদিন সময় লাগবে, মানে কত মাসের মধ্যে বা কত বছরের মধ্যে আপনারা করবেন, নাকি এই আশার বাণী আপনারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শুনিয়ে যাবেন, 5 বছরের শেষ মুহূর্ত পর্যন্ত, এবং শেষে গিয়ে হয়তো কিছু করলেন? না, সেটাতে তো ধরেন আমি ব্যক্তিগতভাবে সমর্থন, আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য আমাদের একটা বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী দলের সমালোচনা করেছেন, ভালো কথার প্রশংসা করেছেন, এবং শেষে একটা লাইন বলেছেন যে জুলাইয়ের বাইরে যদি কেউ যায় আমি নাই, আমিও নাই, এটা অনেকেই থাকবে না, কারণ কিন্তু সকলের একটা তিক্ত অভিজ্ঞতা আমরা দেখেছি। সুতরাং রাষ্ট্র ব্যবস্থার সংস্কারটা প্রয়োজন, সেটা উপলব্ধি করেই তো দীর্ঘদিন একটা
রাজনৈতিক আলাপ আলোচনা বলা চলে, এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল এই জুলাই জাতীয় সনদ, যেটা বাস্তবায়নের জন্য আমরা সবাই মনে করি অঙ্গীকারাবদ্ধ। এখন যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে আমরাও যেটা আস্থাটা বিশ্বাসটা রাখতে চাই, এই কারণে যে আপনার আইন আপনার সময়ের কারণে কিছু বাধ্যবাধকতা ছিল, যেই কারণে 90টা আপনার অধ্যাদেশ যেটা আইনে পরিণত করার জন্য সংসদে বিল উঠানো খুব জরুরি ছিল, এবং শেষ সময় দেখছেন শুক্রবারও কিন্তু সংসদ চলেছে, এবং নাজিবুর রহমান ভাই সহ আমরা একই সাথে ওই পার্লামেন্টের এলইডি হলেই আপনার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লাঞ্চও করেছি, যে খেয়ে দিয়ে ওখানে আপনার ওই দিন যেন কন্টিনিউ করা যায় সংসদটা শুক্রবার। সো সরকারের একটা বাধ্যবাধকতা বা একটা সিরিয়াসনেসের জায়গাটা ছিল যে আইনগুলো পাশ করা দরকার। সেখানে যেই বিষয়গুলো প্রকৃত অর্থে বলতে গেলে যেটা আমি বুঝি যে একটু ডিবেট হবে, বেশি আলাপ আলোচনার জন্য সময় দরকার, সেইগুলো হয়তো একটু রেখেছে যে পরে ডিসকাস করে হয়তো বাস্তবায়ন করবে কি প্রক্রিয়া। এবং যেটা প্রধানমন্ত্রী বলেছেন, এবং সংবিধান বিশেষ করে এই ঐক্যমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার সহ এই সংস্কার বিষয়গুলোতে লিড দিয়েছেন সালাউদ্দিন ভাই অনেকবার বলেছে, কিন্তু আমরা আলাপ আলোচনা করব, নতুন কোনো প্রস্তাব থাকলে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। যেমন শেষ দিন একটা যেই বিলটা পাশ নিয়ে খুব একটু কথাবার্তা হয়েছে বা বিরোধী দলের নেতারা ওয়াকআউটের মতো ঘটনাটি ঘটেছে, প্রথমে আমি নিজেও মানে একটু কনফিউজ ছিলাম যে ওয়াই এটি নিয়ে কেন মানে এরকম হলো, যে প্রোটোকলে বা ইউজুয়ালি রুলস অনুযায়ী তো আপনার ধরেন একটা মিনিস্টারই তো বিভিন্ন কমিটির সভাপতি থাকেন, সো জুলাই জাতীয় জাদুঘরের থাকলে কি সমস্যা, তো সেটা আপনার ওকে না হলে সেটা একটা সচিব হতে পারে, সেটা না আমরা ছাড় দিলাম। পরে ওখানে আরেকটা ধারা দেখলাম, যেটা হচ্ছে যে আপনি জুলাই জাতীয় জাদুঘরের একজনকে দায়িত্ব দলের সভাপতি, তাকে অপসারণের কোনো বিধান রাখা হয় না, অর্থাৎ সে যদি আপনি বসাইলেন সে যদি উল্টাপাল্টা কাজ করলো কিংবা জুলাইয়ের বিপরীতেই কাজ করলো, তাকে সরানোর কোনো জায়গা থাকতেছে না, যেই কারণে ওই বিধানটা আপনার সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে না এটা তো হতে পারে না। তখন মন্ত্রীকে ওইটার প্রেসিডেন্ট করা হয়েছে, যাতে যদি না সরানো যায় তাহলে মন্ত্রী থাকবে, আর মন্ত্রী যখন যে গভর্নমেন্ট থাকবে তার মন্ত্রীর সামনে যদি জামাত কিংবা অন্য দল এনসিপি সরকার গঠন করে তাদের মন্ত্রী থাকবে। তো ওই জায়গা থেকে তখন আমি আরও কিছু আইন নিয়ে দেখেছি যে হ্যাঁ, যেহেতু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তার কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল, যেটার সাথে আমি ওই জাতীয় ঐক্যমত্য কমিশন এগ্রি ছিলাম না, কিন্তু বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এইটা আমি আমার মতো করতে চাই, আমাকে জনগণের কাছে যেতে চান, যেখানে জুলাই জাতীয় সনদে কিন্তু পরিষ্কার বলা আছে যে নোট অফ ডিসেন্টের পাশাপাশি যে একটি দল ভিন্ন মত দিয়েছে, সুতরাং তারা যদি তাদের দাবি নিয়ে জনগণের কাছে যায়, জনগণ যদি তাদেরকে সমর্থন করে তাহলে তারা তাদের মতো করবে। এইখানে কিন্তু আমরাও খুব বেশি বিএনপিকে সরকারকে চাপাচাপি করার জায়গা নেই, কারণ পিপল তো তাকে সমর্থন দিয়েছে এবং তার তো নোট অফ ডিসেন্ট সে তো আগেই বলেছে। দেখেন এখানে বলছেন ওরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, আবার বলছেন সালাউদ্দিন সাহেব বলছেন যে এই গণভোটের বিষয়টা এটা একটা প্রতারণার দলিল, ফ্রড অন কনস্টিটিউশন। ওনাদের 31 দফার প্রথম দফায় ওনারা বলছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। এখান থেকে ওনারা ইউটার্ন নিয়ে বললেন যে না, সংস্কার হবে না, সংবিধান সংশোধন হবে, সেই জন্য আমরা কমিটি করব। আমি যে এটা তো টার্মিনোলজির ব্যাপার, সংস্কার সংশোধনের মধ্যে পার্থক্যটা কি এটা একটু বলি আপনাকে। এটা আমাদের দেশের কনস্টিটিউশনাল ল অনেক ডেভেলপ করেছে। এই কনস্টিটিউশনাল ল আপনার এই সংবিধানের সকল কিছু সংসদকে চেঞ্জ করার জন্য পারমিশন দেয় না। আমি এটা সংসদে বলেছি এবং এটা স্বীকারও করে নেওয়া হয়েছে। আমাদের যেমন ধরেন জুলাইয়ের সনদের মধ্যে আছে যে আমাদের যেই সর্বোচ্চ আদালত হাইকোর্ট আছে এটাকে ডিসেন্ট্রালাইজ করা হবে, বিকেন্দ্রীকরণ করা হবে। ঢাকায় এটা আছে, এটাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হবে, একসময় করা হয়েছিল, ওটাতে আসছি। একসময় করা হয়েছে, সেটা হলো এরশাদ সরকারের সময়ে 2/3 মেজরিটির বলেই সংসদকে সর্বোচ্চ আদালতকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে, 8টা বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। তৎপরিপ্রেক্ষিতে একটি মামলা হয়, এই মামলাটার নাম হলো আনোয়ার হোসেন চৌধুরী মামলা। এই মামলায় হাইকোর্ট বলল যে সংবিধানের কিছু ধারা আছে, এই ধারাগুলাকে, এটা যেহেতু সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, আপনি চাইলেও এটাকে পরিবর্তন করতে পারেন না। সংসদে আপনার যদি 2/3 মেজরিটি থাকে তাহলেও পারেন না, কারণ এটা সংবিধানের তাহলে মৌলিক কাঠামোটা চেঞ্জ হয়ে যায়। তখন এটা সংবিধানের যে 100 ধারাটি অ্যাড করা হয়েছিল, এই সর্বোচ্চ আদালতকে বিকেন্দ্রীকরণ, এটাকে অটোমেটিক্যালি ল্যাপস করে দেওয়া হয়। এখন আপনি এই বিষয়ে যখন জুলাইয়ের সনদে আছে, আপনি তো নতুন করে সংবিধান
সংশোধন করে আবার ইনকর্পোরেট করতে পারেন না, তাহলে আপনার সেই সময় যে রায়টা দেওয়া হলো এটার কী হবে? এখন এখানে খোরা যুক্তি দেওয়া হচ্ছে যে আমরা সংসদ হলো সার্বভৌম। কোথার থেকে ওনারা পাইছেন আমাদের সংবিধান সার্বভৌম আমি জানি না। আমি একেবারে এই 16তম সংশোধনীর যেই রায়টা আছে সেই রায় এর আগে আপনার 2003 সালে যেই হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেটার দায় মুক্তিতে আপনার হাইকোর্ট যেই অবজারভেশন দিয়েছে সেটা কোর্ট করে দেখিয়েছি যে সংসদ কোনোভাবেই সার্বভৌম না। আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদে সংসদকে যেভাবে ডিফাইন করা হয়েছে আমাদের দায়িত্ব আইন প্রণয়ন করা, কিন্তু এই আইনটা সংবিধান সম্মত হয়েছে কিনা কিংবা হয়নি এটা নির্ধারণ করবে হাইকোর্ট। যদি কোনো কন্ট্রোভার্সি তৈরি হয় বা কেউ আদালতে, সেখানে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে 8ম সংশোধনীর মামলা, 5ম সংশোধনীর মামলা, এই দুই জায়গায় কিন্তু বলে দেওয়া হয়েছে যে হাইকোর্টের আমাদের সংবিধানের মৌলিক যে কাঠামো আছে এটাতে কোনো পরিবর্তন আনা যাবে না। হাইকোর্টের বিকেন্দ্রীকরণ একটা বিষয়, আমাদের জুলাইয়ের সনদে যেটা বলা হয়েছে যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতিকেও চেঞ্জ করা হবে। এক্ষেত্রেও 5ম সংশোধনীর মামলায় বলে দেওয়া হয়েছে এটাও সংবিধানের বেসিক ফিচার, মৌলিক কাঠামোর অংশ, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সেজন্য আমরা বলছিলাম যে আপনাকে যদি সংবিধানের অর্থবহ পরিবর্তন আনতে হয়, যেই পরিবর্তনগুলোর কথা আপনার জুলাইয়ের সনদে বলা হয়েছে, যে পরিবর্তনের ব্যাপারে জনগণ গণভোট দিয়ে রায় দিয়েছে, এটাকে যদি আপনাকে একেবারে অক্ষরে অক্ষরে আপনারা যেভাবে বলছেন বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাকে সংবিধানের সংস্কার করতে হবে। সংস্কার করতে হলে আমাদের সংবিধান সংস্কার পরিষদের আন্ডারে করাটাই এটা ছিল যুক্তিযুক্ত। এখন সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে ওনারা বলছেন এটা হলো অন্তহীন। আমি জাস্ট একটা টেকনিক্যাল প্রশ্ন করি, যদি যেই জুলাই সনদে যা আছে বা সেটা বাদ দিয়ে যদি বলি ক্ষমতাসীন দলের ম্যানিফেস্টোতে যা আছে বা তাদের 31 দফা আমি সাইডলাইনে রাখি, ম্যানিফেস্টোতে সেটা যদি তারা এই সংসদে পাশ করেন, মানে আইন পাশ করেন বা সংবিধান সংশোধন করেন, সেটা কি অ্যাকসেপ্টেবল না মনে হয়? না, আপনি যদি সেটা করেন সেটা তো এখানে দুইটা মানে সেটাকে ওটাকে সংবিধান সংস্কার পরিষদ তারা নাম দিলেন না, কিন্তু একই কাজ তারা করলেন এই সংসদের মধ্যে। আমি তো বললাম একই তো জিনিস, পাশই তো করতে হবে। না, এটা এখানে আপনার যেটা বলি জিলু ভাই, এক্ষেত্রে যেটা সমস্যা একটা হলো আপনি করবেন, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু যেই পদ্ধতিতে আপনি আগাচ্ছেন সেই পদ্ধতিতে এটা করতে পারছেন না, এটা কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। আপনি বলছেন আপনি সংসদে একটা বিল এনে এটাকে পাশ করবেন, কিন্তু যে বিষয়ে অলরেডি একটা রুলিং হয়ে গিয়েছে, আদালত বলে দিয়েছে সংবিধানে পাশ করলেও এটা চেঞ্জ করা যাবে না, আপনি আবার একই পদ্ধতিতে গেলে এটা তো আপনার একটা ফিউটাইল এক্সারসাইজ হয়ে গেল, তাই না? আপনাকে এই জন্য সংস্কার করতে হবে, সংশোধন করে আপনি বেশ কিছু বিষয় যেগুলা সংবিধানের সংস্কার ছাড়া করা সম্ভব না, সেগুলো সংশোধন করে আপনি করতে পারবেন না। যেটা বললাম, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে পারছেন না, রাষ্ট্র পরিচালনার মূলনীতি চেঞ্জ করতে পারছেন না। এক্ষেত্রে আপনার কয়েকটা বিষয় আছে, একটা হলো পদ্ধতিগত, আর একটা হলো আপনার সদিচ্ছা। আপনাকে তো প্রথম থেকে প্রমাণ দিতে হবে আপনার নির্বাচনী ম্যানিফেস্টো এখানে আপনি যেটা বলেছেন এগুলো আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। এক্ষেত্রে আপনার যে বললাম আমি যে নির্বাচনী ম্যানিফেস্টে ওনারা বলেছেন অনির্বাচিত প্রশাসক দিবেন না। অনির্বাচিত প্রশাসক ওনারা দিয়েছেন এটাই শুধু না, বরং এটাকে আইনি মর্যাদা দান করছেন। তাহলে এক্ষেত্রে আমি এক জনগণ হিসাবে, আমি যদি পলিটিক্যাল পার্টি নাও হই, আমি আপনাকে কেন বিশ্বাস করবো? আপনি শুরুতেই আপনার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। আপনার নির্বাচনী ম্যানিফেস্টে আপনি বলেছেন, 31 দফাতেও আপনি বলেছেন যে আপনি স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠা করার জন্য আপনি এই একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করবেন। এটা অলরেডি তত্ত্বাবধায়ক সরকার করেছে। এখন আপনি এটাকে শুধু বাদ দিচ্ছেন না, বাদ দেওয়ার যে জাস্টিফিকেশনগুলো আপনি দিচ্ছেন এগুলো তো অ্যালার্মিং। বলছেন যে যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে তাহলে অতীতের যে ফ্যাসিবাদী বিচারকরা ছিলেন তারা আবার জেকে বসবেন। এই ধরনের খোরা যুক্তি দিয়ে আপনি করছেন, বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছেন। তো এইগুলা তো আসলে অ্যালার্মিং, এগুলা যেটা হচ্ছে। এবং একই সাথে যেটা আরও অ্যালার্মিং, আপনার দেখেছি 16 বছর ফ্যাসিবাদী সরকাররা কিন্তু উন্নয়নের কথা বলে এই সমস্ত বিষয়গুলোকে যেই প্রত্যাশা ছিল, জনগণের যে অধিকার ছিল, এগুলোকে হরণ করার চেষ্টা করেছেন। এখনও দেখছি এই সংস্কারের বিষয়টাকে পাশ কাটিয়ে উন্নয়নের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু জনগণের জন্য খুব অ্যালার্মিং মনে হচ্ছে। না, সংস্কারের বিষয়ে ফুললি সাইড করা হচ্ছে বা যেভাবে পার্শিয়ালি করা হচ্ছে, হ্যাঁ, দাঁড় করানো হচ্ছে, আমার কাছে এটা ওইরকম মনে হয় না। আপনি এই অল্প সময়ের মধ্যে যে 90টা আইন পাশ করলো, যেটা হচ্ছে যেমন জুলাই, আচ্ছা, অনির্বাচিত যে ইয়েরা আছেন এদের ব্যাপারে আপনার প্রশাসক, রাইট, এটা হচ্ছে একটা পয়েন্ট। মানে আমি তার সঙ্গে একটু যোগ করে দিই, যেমন উনি অনির্বাচিত প্রশাসকের কথা বলছেন, এর বাইরেও বেশ কিছু নিয়োগ বিভিন্ন জায়গায়, ক্রিকেট বোর্ড থেকে
নানা জায়গায় নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। মানে এগুলো এত তাড়াহুড়ো না করলেও চলতো কি না, একেবারে সব জায়গায় নিজেদের সমর্থকদের বা দলীয় লোকদের দেওয়া প্রয়োজন ছিল কি না, এটাকে আরও একটু মডারেট বা লিবারেল ওয়েতে করা যেত কিনা, ইনক্লুসিভ হওয়া যেত কিনা, এই প্রশ্নগুলো। এখানে একটা মানে সমস্যাটা হচ্ছে যে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আসলে সকলের একটা সমর্থিত সরকার ছিল, সেই সরকারেরও তো কিছু কর্মকাণ্ড আমরা নেপোটিজম দেখেছি। তো সেই জায়গা থেকে বিএনপি সরকার গঠন করার পর তার কিছু সিদ্ধান্ত তার প্রয়োজনে নেওয়াটা দরকার ছিল, এবং সত্যিকার অর্থেই এই সরকারের সময় জামায়াত ইসলাম বেশ ভালো সুযোগ সুবিধা নিয়েছে বিভিন্ন জায়গায়। তাদের সরকারের আমলে ইন্টারিম গভর্নমেন্টের সময় বিভিন্ন তাদের লোক পুশ করা, সেট করা, তো স্বাভাবিকভাবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে তো অপোজিশনের লোককে মেইন জায়গায় রেখে তারা গভর্নমেন্ট রান করবে না, সেখানে কিছু চেঞ্জ আনাটা ন্যাচারাল। এখন প্রশাসকের যে কথাটা ভাই বলছে, এখানে আমি একমত, এটা বিএনপির কমিটমেন্টের দরকার নেই। আমাদের সংবিধানই বলা আছে যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা হবে। এখন এই মুহূর্তে এই আপনার 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে যে ফ্যাসিস্ট সরকারের সময় স্থানীয় নির্বাচনের সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এইগুলোর মেয়র, উপজেলা চেয়ারম্যানদেরকে বাদ দিল, ইউনিয়ন পরিষদ আবার রেখে দিয়েছে, ওই সরকারই কিন্তু রেখে দিয়েছে, করা উচিত ছিল কিন্তু সবগুলো। তো এখন ওই সময় তারা প্রশাসক তো ঢাকায় উত্তরে একজনকে দিয়েছে, আরও কিছু কিছু জায়গায় এরকম দিয়েছে, এবং এখন বাকিটা না দেওয়ার ফলে খালি ছিল। আমার যেটা অভিজ্ঞতা, এখন ভাই নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, ইউনো হচ্ছে পৌরসভারও প্রশাসক, উপজেলারও প্রশাসক, আবার তার ওই উপজেলা নির্বাহী দায়িত্ব, 3টা দায়িত্ব। তার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। এবং এই বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের যে কাজ, লোকাল পর্যায়ে অনেক ধরনের সমস্যা হয়, মানুষের বিভিন্ন বিষয় থাকে, সেটা লোকাল প্রতিনিধিরা যেভাবে দেখে এই সরকারে আমলারা ওইভাবে দেখতে পারে না। সেই বিবেচনায় এখন তো নতুন সরকার আসার 2 মাসের মধ্যে তো স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। সেই জায়গা থেকে সরকার হয়তো একটা ব্রডার স্কেল থেকে চিন্তা করেছে যে তার যে সামাজিক সুরক্ষার যে বিভিন্ন প্রকল্প, যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার খাল কাটার কর্মসূচি, এই ধরনের সামনে আরও বিভিন্ন ধরনের ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়া, এগুলোর তালিকা করা, এগুলোর সম্পৃক্ত করার জন্য এখানে মানে স্থানীয় জনপ্রতিনিধি না থাকলেও রাজনৈতিক লোকেরা কিছুটা হলেও হেল্প করতে হবে। আর যেহেতু সরকারকে তো 2/3 মেজরিটি দিয়ে তাকে জনগণ সমর্থন দিয়েছে, কাজে এখন সে টেম্পোরারি হয়তো একটা সময়ের জন্য সে তার প্রতিনিধি দিয়েছে, কারণ এই ইউনিয়ন পরিষদের নির্বাচন, অনেক নির্বাচনের মেয়াদ আপনার জুনে শেষ হয়ে যাবে, এই বছরের এন্ডে আপনার ম্যাক্সিমাম জায়গার মেয়াদ শেষ হবে তখন। এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আমি একটা বক্তব্য যেটা পত্রপত্রিকা এসেছে, তারা বলেছে যে এই বছরের মধ্যেই তারা স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনা করতে চায়। এবং স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা বলেছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, ওনাকে দিয়ে দলকানা কোনো কাজ খুব বেশি হবে না, কাজেই নির্বাচনটা হবে। এখন এইটুকু এই সময়ের জন্য হয়তো দৃষ্টিকটু দেখাচ্ছে, বাট এর বিকল্প অপশন নাই, তো তাহলে আমলা দিয়ে চালাবে। এটাকে আপনি আইনে পরিণত করলেন কেন? এই যে অধ্যাদেশটা হয়েছিল, আপনি টেম্পোরারি যে মেজারটা ছিল, যেটার কথা বললেন, টেম্পোরারি বিশেষ পরিস্থিতি ছিল, সেটা তো অস্বীকার করছে না কেউ। কিন্তু এখন যেটা আমাদের সমস্যা হয়েছে, এইটাকে সংবিধান বিরোধী একটা আইন, এটা সংসদে পাশ হয়ে গেল। আমরা বললাম 59 অনুচ্ছেদের বিপরীত। সে সময় কুদরত এলাহি পনির নামে একটা কেস হয়েছিল 92, সেক্ষেত্রে বলা হয়েছিল অনির্বাচিত প্রশাসক বসানো সম্পূর্ণভাবে অসাংবিধানিক। একটি কেস রয়েছে, সংবিধানের সুস্পষ্ট বিধান রয়েছে, তারপরেও একটি সংবিধান বিরোধী আইনকে পাশ করে নেওয়া হলো। এখানে আমাদের সমস্যা। এবং সেই আইনে যেই প্রভিশন রাখা হয়েছে, বিশেষ কারণে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরানোর ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকবে। বিশেষ কারণ কি এটা ডিফাইন করা নেই। এইটার যে আরবিট্রারি, যখন যদি সরকারের কাছে মনে হয় এই লোকটা যেহেতু পলিটিক্যালি আমার বিপরীতে, একে আমি করে দেবো, বিশেষ কারণে যেহেতু কোনো সংজ্ঞা নেই, তারা কিন্তু পারছে। এই যে অপসারণের ক্ষমতা রেখে সংবিধান বিরোধী একটা আইন করা হলো, যেটার ব্যাপারে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি আছে, তাদের জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে তারা তাদের নির্বাচনী ইশতেহারের 11 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলছে, বিএনপির অনেক নির্বাচিত প্রতিনিধিকে কিন্তু বিগত সরকারের সময় অপসারণ করা এটা আমি বলছিলাম যে এখন আমাদের এই যে আইনটা পাশ করা হলো, এক্ষেত্রেই কিন্তু আমাদের এই অবজেকশনটা যে আপনারা এখনই আপনাদের নির্বাচনী 2 মাস গেল না, নির্বাচনী ইশতেহারের বিপরীতে আপনারা আইন পাশ করছেন। জুলাই সনদের ব্যাপারে বলছেন ঈদের পরে করব বলে আন্দোলন যেভাবে বলেছিলেন, আপনারা এখন বলছেন যে ভবিষ্যতে আমরা অক্ষরে অক্ষরে করব। এখানে কিন্তু অবিশ্বাসের জায়গাগুলো তৈরি হচ্ছে। জনগণ কিন্তু এই কারণেই তারা মনে করছে যে তাদের প্রতি তাদের যেই আশা আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, এটা কিন্তু নড়ে যাচ্ছে। না, এখানে ওই ভাই যেটা বলেছে, এখানে আমার কাছে মনে হয় যেমন বিএনপি তো আজীবন গভর্নমেন্ট থাকবে না। বাংলাদেশের স্ট্যান্ডার্ড নির্বাচনগুলো দেখলে 5 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারে নাই।
সো 5 বছর পর তো বিএনপিকে অপোজিশনে যাওয়া লাগতে পারে আমাদেরকেও। তাহলে যারাই গভর্নমেন্ট রান করবে তারাই ওই আইনটা ইউজ করবে। এখন প্রবলেম হচ্ছে, আমি মনে করি আমাদের দেশে অনেক সুন্দর আইন আছে, প্রয়োগের ক্ষেত্রে সেটার একটা মানসিকতার সমস্যা এইখানে। এখন যারা আমরা আছি, আমরা মনে করি না যে এখানে বিএনপি এই আইনের মিসইউজ করবে, জামাতের প্রতিনিধি হইলে তাকে বিশেষ কারণে সরাই দেবে। সে বিশেষ কারণেরও তো কতগুলো যৌক্তিকতা থাকতে হবে। এবং এখন বিচার বিভাগের কথাও যদি চিন্তা করেন, ইন্টারিম গভর্নমেন্ট 2 দফায় বিচারক নিয়োগ দিয়ে গেছে হাইকোর্টে। কাজে বিচার বিভাগের উপরে আপনার আওয়ামী লীগ যেটা 17 বছরে আপনার প্রভাব তৈরি করতে পেরেছে, বিএনপি অন্তত 5 ইয়ার্সে কিচ্ছু তৈরি করতে পারবে না। কারণ বিএনপির এখানে নিয়োগ করা বিচারপতি 5 বছর হয়তো দিতেও পারবে না। আর যারা আছে তাদেরকে মোটামুটি দেখে শুনে লিবারাল ইন্টারিম গভর্নমেন্টের সময় তো 2 দফায় বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এইখানে আমি মনে করি না যে এই আইনের খুব বেশি অপপ্রয়োগ হবে। কিন্তু এইটা বৃহত্তর স্বার্থে, ধরেন আমিও যদি অপোজিশন থেকে আইনটা করাটাকে আপনি মনে করেন না যে সংবিধানের বিরুদ্ধে একটা আইন করে ফেলো শুরুতেই, যেখানে সংবিধানের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেছে। কিছু ক্ষেত্রে সবকিছু যদি আপনি সংবিধান দিয়ে জাজ করতে চান, যেটা বল নেসেসিটি নোজ নো ল, প্রয়োজনের তুলনায় তো প্রয়োজনের এই যে আমাদের ইন্টারিম সরকার গঠিত হইলো, এটা তো সংবিধানে ছিল না। বাট এটাও তো ওই 106 বলেন বা যেই প্রেক্ষাপটে একটা হয়েছে, সেটা সংবিধান জাস্টিফাই করা হয়েছে। এখন সবকিছু যদি সংবিধানে লিপিবদ্ধ আছে, সেইটাকে যদি আমরা মনে করি যে এর বাইরে কিচ্ছু করা যায় না, তাহলে তো অনেক আইন আমরাও করতে পারতাম। আমি একটু আপনাদের মানে এই প্রসঙ্গে আপনি কি আর কিছু যোগ করবেন? যে পয়েন্টটা তুলেছে, যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে কথা হলো, গণভোটের রায় বাস্তবায়নের কথা হলো, তখন সংবিধান এটা কাভার করে না। অন্যদিকে সংবিধান বিরোধী একটা আইন পাশ করে ফেলা হলো, সেখানে নেসেসিটির কথা তুলে ধরা হচ্ছে। তো এক্ষেত্রে এখানে আমি বলছি এখানে দ্বিচারিতা আছে, যে ক্ষেত্রে আপনি আরও দেখেন সংবিধানের ওটা কিন্তু লঙ্ঘন অ্যাপারেন্টলি হয় না। কারণ সংবিধানের যে ব্যাখ্যা ত্রয়োদশ সংশোধনী মামলা দেওয়া হয়েছে, আমরা যেটা বলছি জনগণের এই যে অভিপ্রায়, এটার বহিঃপ্রকাশ ঘটে কীভাবে? বিপ্লবের মাধ্যমে হতে পারে, গণ অভ্যুত্থানের মাধ্যমে হতে পারে, গণভোটের মাধ্যমে কি হতে পারে না? অবশ্যই হতে পারে। সেই গণভোটে জনগণ বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সম্পর্কিত বিষয়ে আমরা হা মত দিচ্ছি। সেক্ষেত্রে 30টা বিষয়, ইন এডিশন টু দ্যাট এই 4টা বিষয়, এইগুলাকে বাস্তবায়ন। আবার ওই যে 4টে বিষয়, সেটা নিয়েও তো অনেক রকমের বিতর্ক আমরা লক্ষ্য করি। জনগণ রায় দেওয়ার পরে বলা হচ্ছে অনেকে বিতর্ক করছেন যে এটা টেকনিক্যালি সাউন্ড না, এটার মধ্যে অনেক রকমের জটিলতা আছে, এবং সেই প্রশ্নও তোলা হচ্ছে। হ্যাঁ, সেই প্রশ্ন তোলা হচ্ছে। ওনারা আসলে গণভোটের যে আগের বিষয়গুলো ছিল, আগে তো 3টা গণভোট হয়েছে, সেগুলোর ব্যাপারে ওনারা আয়দার ওয়াকেবহল নান, অথবা ওনারা ইচ্ছাকৃতভাবে জনগণকে এখানে বিভ্রান্ত করছেন। আপনার যখন বিএনপির প্রথম আমলে 91 সালে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার ব্যাপারে যে গণভোটটা নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কি করা হয়েছিল? বলা হয়েছিল যে রাষ্ট্রের যে নীতি, এটার সাথে আপনি একমত কিনা। কী নীতিকে গণভোটের ব্যালট পেপারে ছাপা হয়েছিল? হয়নি। সেই তুলনায় এখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে 4টা বিষয়। এর মধ্যে আরও বলা হয়েছে 30টা বিষয় ঐক্যমত্য হয়েছে। জনগণকে 4টা মাস সময় দেওয়া হয়েছে এগুলো সম্পর্কে জানার জন্য। একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাই। এই বিতর্ক তো যেহেতু আরো অনেক দিন চলবে, আমি একটু বলে রাখতে চাই, আমি তার সাথে একমত যে জুলাই জাতীয় আদেশের অধ্যাদেশ বাস্তবায়নের জন্য যে বিষয়গুলো নিয়ে গণভোট হয়েছে, সেটা তো একটা পিপল ম্যান্ডেট নেওয়া হয়েছে। কিন্তু আমার যেটা সরকারের জায়গা থেকে, আমরাও যেটা পালস বুঝি, আমরাও যেটা কথা বলেছি, সেই জায়গা থেকে সরকার বাস্তবায়ন করতে চায়, কিছু ইস্যুতে একটু আলাপ করতে চায়। আলাপ আলোচনা বিরোধী দল সরকারি দলের মধ্যে যে চমৎকার সম্পর্ক, আমি মনে করি সেক্ষেত্রে হতেই পারে। কিন্তু সেইটা নিয়ে খুব এখনই আমাদের এই রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভাজন তৈরি করার এবং বিএনপিকে একেবারে ভিলেন বানানোর যে একটা এজেন্ডা, বিশেষ করে জামাতের কর্মীদের, শিবিরের কর্মীদের, এইটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভয়ঙ্কর একটা উদাহরণ তৈরি হতে যাচ্ছে। কারণ এই কারণে বলছি, এই কারণে যেই জামাত বিএনপির বন্ধুত্ব যেটা বলেছি যে প্রায় আমার বয়সের সমান জামাত বিএনপির বন্ধুত্ব, আজকে সেখানে দেখি যে প্রোফাইলগুলো শিবিরের ছেলেরা, আমি বলি শিবিরের ছেলেরা মেধাবী ছেলে, পড়াশোনা করে, সিম্পল একটা তাদের বিপরীতে কথা বললেই তাকে নিয়ে নানান ধরনের নেগেটিভ প্রোপাগান্ডা কন্টেন্ট তৈরি করা। এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের একটা সর্বোচ্চ ব্যক্তি, আমি জামায়াতের আমিরকে সম্মান করি, সেলুট করি। অনেকে বলেন বট অ্যাকাউন্ট তৈরি করে করা হচ্ছে। উনি সংসদে একটা কথা বলছিলেন প্রথম দিন সম্ভবত, আমি খুবই এটাকে অ্যাডমায়ার করি এই কথাটা। উনি বলেছিলেন যে এই সংসদ যেন অতীতের কোনো সংসদের মতো কারো চরিত্র হননের জায়গা হয় না। সরি টু সে, আমি বলছি যে আমার তো মন্ত্রী হিসেবে বক্তব্য আমরা দিতে পারি না সচরাচর, আমার বক্তব্যের পাঠ আসলে আমি আমিরের উদ্দেশ্যে এই কথাটা রাখবো যে সংসদে হয় না, সংসদের বাইরে হয়। হ্যাঁ, আমরা তো ওই বিশেষ প্রেসিডেন্টের উপরে আর বাজেটে বক্তব্য দিতে পারবো। তো আমি জামাতের আমির উদ্দেশ্যে এই কথাটা বলবো যে
তাদের কর্মীরাও যেন কারো চরিত্র হননে এই ধরনের একেবারে একটা সংগঠিত ওয়ে অপপ্রচার প্রপাগান্ডা না চালায়। তো আমি বলছি আপনি এই বলতে কারণে- চাইছেন যে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে যে পারসেপশন একটা আছে সাধারণভাবে, সেটা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে রিফ্লেক্টেড হয় না, মানে হাইলি রিফ্লেক্টেড হচ্ছে। আমি যেটা না, বলছি- হয় না। হ্যাঁ, আমি একেবারে যেটা- উল্টোটা দেখা যায়, হ্যাঁ, সেটা উল্টো এখন বিশেষ করে এটা খুব সারপ্রাইজিং যে এই কারণে বললাম। এটা আপনি যে ধরেন বলবেন আরো জিলুর ভাই, একাধিক না, একটু ফোরামে এই কথা বলতে আলোচনাটা চাচ্ছিলাম, হয়েছে। জি। নাজির ভাই, আমার সমর্থন আছে। পার্থ ভাই যেটা বলছে যে জামাতের সমালোচনা করার পরেও সে কিন্তু এন্ডিংটা করেছে যে জুলাই সনদের বাইরে গেলে আমি পার্থ নাই। তার মানে আমরা কিন্তু সবাই আছি এখানে। হ্যাঁ, সরকার সময় নিতে চাচ্ছে, ওকে, আমরা সময় দেই, জি। আমরা সরকার চাপ তৈরি করবো, কিন্তু এমনভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই বিরোধী, মানে আমরা আওয়ামী লীগের জায়গা হয়ে গেছি। ঠিক আওয়ামী লীগ তাই, সরি বিএনপিও তাই, যে না বিএনপি এগুলো কিচ্ছু বাস্তবায়ন করতে চায় না, বিএনপি দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, জুলাই বিরোধী, এরকম একটা ভাবে জি, দাঁড় করানো আমি আপনার এই প্রশ্নের উত্তর ব্যারিস্টার নাজিব দেবেন, কিন্তু আমি যেহেতু শেষের দিকে আমি দু তিনটা প্রশ্ন একটু একসঙ্গে আলোচনায় আনতে চাই। যেমন উনি বলেছেন যে উন্নয়ন বনাম গণতন্ত্রের যে বিতর্ক আমরা দেখেছি, এখনও সেরকম জায়গায় হচ্ছে যে সরকারের বয়স 2 মাসে হয়নি, আমি তো তেমন কোনো উন্নয়ন দেখতে পাই না। কিছু অঙ্গীকার তারা বাস্তবায়ন করছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সবই পাইলট স্কিম এখন পর্যন্ত বলা যেতে পারে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ এই 2 মাসে তাদের যে স্বস্তি দৈনন্দিন জীবনে সেটা পাচ্ছে কিনা? একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধের একটা প্রভাব পড়েছে অর্থনীতিতে, আগের থেকেও অর্থনীতির ভঙ্গুর অবস্থা, এটা একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। আর দ্বিতীয়ত বুঝতে চাই যে একটা অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি বিরক্ত হয়েছে, সেটা মব কালচার, যেখানে আইনের শাসন আসলে ছিল না, এবং সেটা এখনও অব্যাহত আছে। অনেকেই বলছেন, বলা হচ্ছে যে এটা বিচার হচ্ছে না বলে অব্যাহত আছে, কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কী? সো আমার মনে হয় ওনার থেকে আসি, আপনার কাছে পরে আসি। আইন শৃঙ্খলার So, জায়গাটা- আমি একটু, যেহেতু আমরা একেবারে শেষের দিকে, 3-4 মিনিট করে দুজন, জি জি জি, অবশ্যই। দেখেন আইন শৃঙ্খলা এবং সবকিছু মিলে ওই যে আরেকটা প্রশ্ন আছে যে জামাতের সব মেধাবী, শিবিরের সব মেধাবী, সজ্জন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখা যায় সংসদের চরিত্র হচ্ছেন না, কিন্তু সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম খুললে আপনি বিএনপির বিপক্ষে যত ক্যারিকেচার দেখবেন, জামাতের বিরুদ্ধে তার চাইতে বেশি দেখবেন, আমার কাছে চোখে পড়ে আর কি। ওকে, মাননীয় বিরোধী দলীয় নেতা খুবই হাম্বল মানুষ, তিনি নিজেকে খুব হাম্বলভাবে প্রেজেন্ট করেন, নূর ভাই স্বীকার করেছেন নিজেকে। উনি বলছেন, আমার কাছে মনে হয় যেহেতু সংসদে নতুন এসেছি, আমার সংসদের বয়স মাত্র 4 দিন, এটার ক্যারিকেচার করে ওনাকে শিশু হিসেবে বিয়ে করে পোর্ট্রে করে যেভাবে দেওয়া হয়েছে। এরপরে আমাদের এক মহিলা নেত্রী, তাকে মানে অনলাইনে সমালোচনা, তেলের ব্যাপারে সমালোচনা করার পরে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, সেক্ষেত্রে বিবৃতি দেওয়া হয়েছে। এটাকে নিয়ে যে নোংরামিগুলো করা হয়েছে, এগুলো আছে, এদিকেও আছে, ওদিকেও আছে। এখন আপনার উন্নত দেশগুলোতে কিন্তু পলিটিক্যাল যারা ক্যারেক্টার থাকেন তাদের বিরুদ্ধে এগুলো হয়, এগুলো নিয়ে মানহানির মামলাও হয় না, এটাকে স্বাভাবিকভাবেই জনগণ নেয়। আমাদের তো অনেক সময় একটু মানে ক্যারিকেচারের সমস্যা, অনেক সময় সীমাটা তো লঙ্ঘন হয়ে স্বাধীনতা ছাড়িয়ে যায়। আমি তো ইংল্যান্ডে সরকারের 16-তে যখন আমাকে বের করে দেওয়া হলো, আমি সেখানে জুডিশিয়ারিতে কাজ করেছি। আপনার ঋষি সুনাককে কোকোনাট বলছে, সেটা নিয়ে মামলা হয়েছে, মামলার সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা ছিল। এগুলো তো আমি দেখেছি, এগুলো নিয়ে মামলা হয়েছে, কোর্টের অ্যাটিটিউড দেখেছি আমরা, সেখানে খালাস দেওয়া হয়েছে, একেবারে নিরপরাধ হিসেবে খালাস দেওয়া হয়েছে। সরকার সেখানে একটু বাড়াবাড়ি করেছিল, যে কোকোনাট বলেছিল সে প্রেগনেন্ট মহিলা ছিল। এগুলো নিয়ে গণমাধ্যমে যে ধরনের আলোচনা হয়েছে আমরা দেখেছি। তো আমাকে বলবো যেটা যে একেবারে নোংরামির পর্যায়ে চলে গেলে, ব্যক্তিগত পর্যায়ে খুব বেশি নোংরামি হলে এটা খারাপ, কিন্তু আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে যে পলিটিক্যাল পার্টিগুলো যদি এটা না করে, আমরা অতীতে যেটা দেখেছি, স্বয়ং যে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে যেগুলো বের হতো, এগুলো এখন বেরোচ্ছে না। আমাদের বিরোধী দলীয় নেতা নূর ভাই যেটা বলেছেন, আসলে উনি অনেক পরিশীলিত বক্তব্য দেন, অনেক হাম্বল ওয়েতে ওনার বক্তব্যগুলো তুলে ধরেন, ওনার মুখ থেকে আনগার্ডেড কোনো কথা আপনি পাবেন না সেভাবে। প্রধানমন্ত্রীও খুব কম কথা, প্রধানমন্ত্রী তো কথাই বলেন না সংসদে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, চুপ থাকা ভালো, কিন্তু সব বিষয়ে আবার চুপ থাকা ভালো না, কিছু বিষয়ে ওনার কথা বলা উচিত। কিন্তু আমি বলতেছি আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করি, এটা ভালো, কিন্তু একই সাথে জনগণের যে কনসার্নের বিষয়গুলো সেগুলো তুলে ধরতে হবে। ছোট করে ভাই, সময় নিয়ে আমি ওই যে দুটো প্রশ্ন তুলেছেন, মব কালচার আর একটা হচ্ছে সাধারণ মানুষের স্বস্তির জায়গা। মব কালচারের বিষয়, আমি সাধারণ মানুষের স্বস্তির জায়গাটা কিন্তু সেভাবে নেই, চাঁদাবাজিটা কিন্তু বন্ধ হয়নি। আমরা ওই যে মানবিক একজন ডাক্তারের বিষয়ে অনলাইনে এসেছে, তার হসপিটালের ডিম, তারপরে খাদ্যদ্রব্য সাপ্লাই নিয়ে সরকারি দলীয়
ছাত্রনেতারা যেভাবে ইয়ে করেছেন উনি এই বিষয়গুলোকে কিন্তু গত 1.5 বছর ধরে আমরা বলে এসেছি, বিভিন্ন সুশীল সমাজ বলে এসেছে, মিডিয়া তুলে ধরেছে, এটাকে সরকারকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। সরকার কিছু স্টেটমেন্ট দিয়েছে, এটার বাস্তবায়ন জনগণ দেখতে চায়। মব কালচারেও একই বিষয়। মব কালচারকে আপনাকে যদি এটাকে দমন করতে হয়, আসলে এটাকে যে সমস্যা যেটা আছে এটাকে যদি নিরসন করতে হয়, এই বিচার বিভাগ এটা মানুষের যেই প্রত্যাশার জায়গাটা, আস্থার জায়গাটা, এটাকে অ্যাড্রেস করতে পারছে কিনা এটাকে কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। আইনের শাসনের জায়গাটা, তা নাহলে দেখা যাচ্ছে জনগণ যদি বিচার না পায়, জনগণ সাধারণভাবে জনগণের দৈনন্দিন জীবনের যে স্বস্তির জায়গাটা, এটা তো আসলে নেই। একটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা হচ্ছে যে বাজারের ইস্যু, এখন তো বিদ্যুৎ জ্বালানির ইস্যু, সব মিলিয়ে আপনি মনে করছেন কি এখানে সরকারের কোনো দায় আছে কি না? আপনি আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে সরকারের ডেফিনেটলি দায় আছে। না, দায় আছে। পরিবর্তিত উদ্ভূত পরিস্থিতি যেটা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণে সময় তারা পেল কিনা, বা তাদের লক্ষণ আছে কিনা, চেষ্টা আছে কিনা, সেটা বুঝতে চাইছি। এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে প্রবলেমটাকে প্রবলেম হিসাবে স্বীকার করা, এটা কিন্তু একটা এই সমাধানের একটা প্রথম পদক্ষেপ। আমরা দেখেছি গত ঈদে যে জনগণের যে দুর্ভোগটা হয়েছে সেটাকে কিন্তু ক্রাইসিস হিসেবে স্বীকার করেনি। 200-র উপরে মানুষ মারা গিয়েছে, কিন্তু বলা হয়েছে সবচেয়ে স্বস্তিতে ঈদ পালন করেছে, অতিরিক্ত ভাড়া দিতে হয় নাই, সেদে ভাড়া দিতে চেয়েছে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে প্রবলেমটাকে প্রবলেম হিসাবে অ্যাড্রেস করা এবং বিরোধী দলকে আস্থায় নিয়ে বিরোধী দলের সাথে ডায়লগ করে প্রবলেমগুলো সমাধান করার একটা পদ্ধতি বের করা, এটা কিন্তু সরকারের করা উচিত ছিল, এটা করা হয়নি। ধন্যবাদ। আমি মনে করি ভবিষ্যতে যদি প্রবলেমগুলোকে সলভ করতে হয়, জনগণকে আস্থায় নিতে হয়, এটা করা উচিত। আমি ওই আপনি যেটা নাজিব ভাই বলছিল তাদের এক মহিলা কর্মীর গ্রেপ্তার নিয়ে, যেটা আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা তো শেখ হাসিনার সমালোচনা করেছি, কাজে এইখানে এই বাক স্বাধীনতার আমি বরাবর পক্ষে। আপনি নিজেও এই টেলিভিশন হাউস থেকে অনেক এম্বার্গো উপেক্ষা করেও শব্দানে আলাপ আলোচনা ফ্যাসিস্টের সময় করেছেন, অনেক নিষিদ্ধ তালিকায় থাকা গেস্টকেও ডেকেছেন। কাজে শুধু আমরা সবাই এই ফ্রিডম অফ স্পিচ এবং এই বাক স্বাধীনতার পক্ষে, কিন্তু তাদের যে নারী কর্মী, আমি খুবই লজ্জিত হয়েছি। তার অনেকগুলো ফেসবুক পোস্ট পড়ে পিএমের মেয়েকে নিয়ে পর্যন্ত খুব বাজে ভাষায় একটা পোস্ট দিয়েছে। শুধু সেটা না, শামা ওবায়দের মতো একজন ডিসেন্ট শিক্ষিত নারী, সে প্রতিমন্ত্রী, তাকে আমি শব্দটা ইউজ করতে চাই না, তার প্রোফাইল আপনারা গিয়ে দিন, যে ভাষায় সমালোচনা করছে, বরঞ্চ আমি অবাক হয়েছি তাকে এত তাড়াতাড়ি মুক্তি দেওয়ার কারণে। কারণ সমালোচনার তো একটা লিমিট আছে, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। ওই যে ক্যারিকেচারের কথা বলেছেন, আমরা ইউএসএ দেখি ট্রাম্পের ক্ষেত্রে হয়, হ্যাঁ তারেক রহমান তার একটা ক্যারিকেচার তিনি শেয়ার দিয়ে কার্টুন অ্যাপ্রিসিয়েট করেছেন, যে কার্টুন করেছেন, তার একটা স্ট্যান্ডার্ড একটা লিমিট আছে। কিন্তু যে ভাষায় এই সমালোচনা করেছেন, এগুলো কোনো সুস্থ মানুষ করতে পারে না। সরি, আমি এখানে গ্রেফতার করাটাকে আপনি সমর্থন করেন 54 ধারায়? সাইবার আইনে তাকে 54 ধারা ছাড়া যদি আরো কোনো ধারায় গ্রেপ্তার করার বিধান থাকে সেটা অ্যাপ্লাই করা তার উপরে দরকার ছিল। আমি বলছি এই কারণে, কারণ সে যে ভাষায়, আমি বলছি আপনার মেয়ে আছে না, আপনার ছেলে মেয়ে থাকতো, আমার 2টো মেয়ে আছে, কি বল যে ভাষায় পিএম এর মেয়েকে নিয়ে, এটা কেমন ধরনের মানে বাক স্বাধীনতা? তারপরে যে বললাম যে শামা ওবায়দকে মানে কি নর্থ কি বলেছে, এটা কেন বলবে? একজন পার্লামেন্টারিয়ান, সে একজন প্রতিমন্ত্রী, তার যে গত সময় যে স্যাক্রিফাইস বলতে পারে, তো এই তাহলে কিভাবে একে জামিন দিল? এটাতে এই যে আইনের এটা কি ধরনের মানে স্বাধীনতা, এটাতে আমি অবাক হয়েছি। এটা আমি বললাম, হ্যাঁ সেটাই বললাম, এই কারণে অবাক হয়েছি যে এই জামিনের ক্ষেত্রে এত তাড়াতাড়ি এই রকমের মানে ন্যাকেডলি এই সমস্ত কথাবার্তা বলার পরে এত তাড়াতাড়ি জামিন দিয়ে দিল। মব কালচারের কথা আমি মনে করি যে তুলনামূলকভাবে আপনি গত সময়ের থেকে তো মব কালচারটা শুরু হয়েছে, এই গভর্নমেন্টের 2 মাস শেষে তো রাতারাতি সব বন্ধ করা সম্ভব না, আমি মনে করি তুলনামূলকভাবে কমেছে। আরেকটা কথা যে অনেকে বলতে পারেন যে কোথায় জানি পিটিয়ে মারা হয়েছে, হ্যাঁ এটার পেছনে দেখেন যে ঘটনা হয়তো অন্য পলিটিক্যাল মোটিভেশনও থাকতে পারে। সরকারের কাজ কি? সরকার এটা ফাইন্ড আউট করবে, ব্যবস্থা নেবে। কিন্তু একটা ঘটনা ঘটলে সরকার তো সাথে সাথে আসলে সেই ঘটনাটাকে মানে ঘটার আগেই নিরসন করা অনেক ঘটনা ডিফিকাল্ট হয়। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের তুলনায় এই 2 মাসে আপনি কয়টা রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন সংগ্রাম দেখেছেন? সেই দিক থেকে বলা চলে কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেও। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু ঐক্যমত কমিশনে ছিলেন, কাজে এই 90টা যে আইন পাশ হয়েছে, প্রকৃত অর্থে এখানে আইনমন্ত্রীর পাশাপাশি তাকে অনেক কাজে আমি যতদূর জানি এনগেজ থাকতে হয়েছে, যেই কারণে হয়তো আপনারা মনে করতে পারেন আরেকটু শক্ত ভূমিকা, কিন্তু আমার মনে হয় যে এখন থেকে উনি মিনিস্ট্রিতে ফুল ভূমিকাটা দিতে পারবে। আর একটা কথা বলছেন যে জ্বালানির যেটা দৈনন্দিন স্বস্তির ক্ষেত্রে সাধারণ মানুষ, হ্যাঁ জ্বালানি নিয়ে মানুষের মধ্যে বিরক্ত আছে, এটা ঠিক। কিন্তু আমাদের দেশের মতো দেশে জ্বালানির ক্রাইসিসে কোনো মিল ফ্যাক্টরি যে বন্ধ হয়ে যায় নাই, এটা আলহামদুলিল্লাহ। আমাদের যে মানুষ যে এরকম পরিস্থিতি হয়ে যে না আমরা তেল পাই নাই, পেয়েছে, হয়তো একটু লাইনে দাঁড়িয়েছে, হয়তো ভোগান্তির শিকার হয়েছে, কারণ এটা তো আর আমাদের দেশে উৎপাদন হয় না, এটা তো বাইরে থেকে আনতে হয়। যে রুট ব্যবহার করে সেই রুটটাই হচ্ছে আপনার এই যুদ্ধের কবলে।
তারপরেও যে সরকার এই পর্যন্ত চালিয়েছে এবং এখন পর্যন্ত যে অল্টারনেটিভ সোর্স থেকে জ্বালানি আমদানি করে দ্রুত সময়ের মধ্যে যেভাবে ব্যবস্থা নিচ্ছে এবং জ্বালানির দামটা বাড়ায় নেই, সবচেয়ে বড় কথা। এই জন্য অবশ্যই বলতে হয় যে সরকার জনগণের কথা চিন্তা করে, জনগণকে স্বস্তি দেওয়ার কথা ভেবেই হয়তো এই সিদ্ধান্তগুলো নিয়েছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার নাজিবুর রহমান এবং মিস্টার লখনৌর অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, একটাই কথা যে আমরা আসলে আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে এমন কিছু দেখতে চাই না যা আমাদেরকে হতাশ করে। অনেক দেখেছি আমরা এবং অনেক রক্ত বাংলাদেশের জনগণ তরুণরা দিয়েছে। বাংলাদেশ এমন একটা ব্যবস্থার মধ্য দিয়ে এসেছে যেখানে এই রাজনীতিবিদরাই আমাদের শুনিয়েছেন যেখানে ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এর জন্য এই রাষ্ট্র কাঠামো অনেকখানি দায়ী, এই সংবিধানও অনেক ক্ষেত্রে তার দায় বহন করে। কাজেই সকল রাজনৈতিক দল যারা এখন সংসদে আছেন বা সংসদের বাইরে আছেন, কিন্তু তারা একটা ঐকমত্যে উপনীত হয়েছিলেন যে আমাদের এই কাঠামোর একটা আমূল সংস্কার দরকার, আমাদের এমন একটা ব্যবস্থা দরকার যেই ব্যবস্থায় কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হিসেবে সেটা প্রতিষ্ঠিত হবে না, কোনো ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ করে দেবে না। অবশ্য এগুলো ব্যক্তি বা গোষ্ঠী বা দলের মনস্তত্ত্বে থাকতে পারে, মানসিকতায় থাকলে আইন কানুন দিয়ে সেগুলোকে রদ করা যায় না, কিন্তু তারপরও এমন একটা ব্যবস্থা থাকা দরকার যে ব্যবস্থা নিয়ে মানুষ আসলে গর্ব করতে পারে, স্বাভাবিকভাবে সেই ব্যবস্থার মধ্যে নাগরিক সমাজও নিজেদেরকে যুক্ত করতে পারে। সো আমরা আশা করব অ্যাটলিস্ট তারা যেটুকু অঙ্গীকার করেছেন, সবটা না পারলেও, সবটা হয়তো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু অনেকটাই যেন তারা পূরণ করেন এবং নিঃসন্দেহে উন্নয়ন, আমাদের দৈনন্দিন জীবনকে স্বস্তির মধ্যে রাখা, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে ওই যে রাষ্ট্র কাঠামোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ নয়, সে জায়গাটা তারা অত্যন্ত মনোনিবেশ করবেন। আমরা জানি অনেকের মধ্যে এটা হতাশা আছে, সাম্প্রতিক সময় যা কিছু দেখা গেল, কিন্তু এগুলোকে সংশোধন করবার সুযোগ আছে এবং সামনে অনেকটা সময় আসলে পড়ে আছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।